যুক্তরাজ্য বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানে ডিসেম্বরের টাইমলাইন অতিক্রম করতে চায় না কমিশন। সোমবার নির্বাচন ভবনে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে সোমবার নির্বাচন কমিশনে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বেলা 11:30টায় বৈঠকে বসেন সিইসির সঙ্গে। বৈঠকে সারাহ কুকের সঙ্গে হাই কমিশনের কর্মকর্তা টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন। নির্বাচনে কী ধরনের সহযোগিতা লাগবে তা সিইসির কাছে জানতে চেয়েছেন ব্রিটিশ হাই কমিশনার। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছে ইসি। এছাড়া নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে অবহিত করেছেন সিইসি। বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে ব্রিটিশ সরকার। আমরা আলোচনার জন্য এসেছিলাম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ডিসেম্বরকে মাথায় রেখে ইসি প্রস্তুতি নিচ্ছে। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা আমাদেরকে হেল্প করতে চান। সিইসি বলেন, হাই কমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে বদলে গেছে বিশ্ব ব্যবস্থা। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে আসছে ব্যাপক পরিবর্তন। এই অবস্থায় বিশ্ববাসী এক ধরনের বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তৃতীয় বিশ্বের দেশগুলোতেও এর প্রভাব পড়বে বলে শঙ্কা তাদের। সম্প্রতি কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপ কার্যকর করে যুক্তরাষ্ট্র। এছাড়া চীনা পণ্যেও 20% শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। বসে নেই কানাডা, মেক্সিকো ও চীন। তারাও মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। তাছাড়া জাতীয় নিরাপত্তা ইস্যুতে 25টি মার্কিন সংস্থাকে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় রেখেছে বেইজিং। এসবের প্রভাব পড়ছে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে। বিশ্ব ব্যবস্থা বদলে গেছে, বিশেষ করে চীনের বিরুদ্ধে মার্কিন শুল্ক আরোপ এবং ইউক্রেন যুদ্ধের কারণে। চীনও পাল্টা শুল্ক আরোপ করেছে। তারা এখন জাপান এবং অস্ট্রেলিয়ার মতো অন্য মার্কিন মিত্রদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। এতে সরবরাহ শৃঙ্খলে ব্যাপক পরিবর্তন আসবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এক ধরনের বাণিজ্য যুদ্ধের মধ্যে আছি। আমার মনে হয় যুক্তরাষ্ট্র শুল্ক ব্যবহার করে সুবিধা অর্জনের চেষ্টা করছে, বিশেষ করে বাণিজ্য অংশীদারের ওপর, যাদেরকে ওয়াশিংটন নিজেদের জন্য ক্ষতিকর বলে মনে করে। আর চীন সামগ্রিক রপ্তানিতে ক্ষতি না করেই প্রতিক্রিয়া জানানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। শুল্ক আরোপ ইস্যুতে মূলধন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে বড় ব্যবসায়ীরা। এরই মধ্যে এশিয়ার শেয়ার বাজারে পতন ঘটেছে। উত্তর আমেরিকার বাণিজ্য পরিস্থিতিও প্রায় একই। উন্নত দেশগুলোর এমন বাণিজ্য নীতির ফলে তৃতীয় বিশ্বের দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মত বিশেষজ্ঞদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরে সাধারণ কার্গোর সার্ভিস চার্জ বৃদ্ধি নিয়ে মুখোমুখি শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। এজেন্টদের অভিযোগ, চার্জ বাড়াতে ইচ্ছে করে পণ্য খালাসের গতি কমিয়েছে অপারেটররা। তবে অভিযোগ অস্বীকার করে অপারেটররা বলছেন, 1.5 যুগ ধরে চার্জ না বাড়ায় লোকসান হচ্ছে। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো বার্থ জিসিবির 6টি জেটিতে কন্টেইনার জাহাজ নোঙ্গর করে। এসব কন্টেইনার উঠানামা করে বন্দরের বার্থ অপারেটররা। প্রতি কন্টেইনারে 559 টাকা পান তারা।
যা পরিশোধ করে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট। কিছুদিন ধরে এই সার্ভিস চার্জ নিয়ে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটরদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। অপারেটরদের দাবি, প্রতি বছর শ্রমিকদের মজুরি 10% করে বাড়লেও 18 বছরে সার্ভিস চার্জ বাড়েনি। বিগত সরকারকে আমরা অনেকবার অনুরোধ করেছিলাম যে আমাদের রেটটা যেন বৃদ্ধি করা হয় অনবোর্ডে, কারণ এটা কোভিডের সময় আপনারা সবাই জানেন যে অ্যাবনর্মালি সারা পৃথিবীব্যাপী পণ্য সব কিছুর দাম বেড়ে গিয়েছিল। তো এটা আমরা অনুরোধ করেছিলাম, বাট নোবডি টুক এনি অ্যাকশন। তবে এজেন্টরা বলছেন, কন্টেইনার প্রতি 110% চার্জ বাড়াতে চায় বার্থ অপারেটররা। চার্জ বাড়ানোর বিষয়ে বন্দরের সাথে আলোচনা চলছে। আমাদের একটা রেগুলেটরি বডি আছে, সেই বডির সাথে বসে কিন্তু সেটা নির্ধারণ করা হয় যে সেটা বন্দর কর্তৃপক্ষ আছে, প্লাস মাঝখানে চেম্বার, চট্টগ্রাম চেম্বারকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। তো বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন সময় এই বৈঠকগুলো হয়েছে। আমরাও চাই যে একটি স্থায়ী সমাধান হোক এবং চট্টগ্রাম বন্দর স্মুথলি রান করুক। দুই সংস্থার বিরোধে বন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংকট সমাধানে কয়েক দফা বৈঠকও হয়েছে। আমরা বন্দরের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখার স্বার্থে যাতে কার্যক্রমের মধ্যে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম শ্রমিক অসন্তোষ না হয়, এই বিষয়টার জন্য এই ধরনের মানে তাদের ইন্টারনাল বিরোধগুলো আমরা অনেক সময় ইন্টারভিন করি। বার্থ অপারেটরদের দাবি, বর্তমানে প্রতি কন্টেইনার হ্যান্ডলিংয়ে 353 টাকা ক্ষতি হচ্ছে তাদের। তবে এই তথ্য সঠিক নয় বলে দাবি শিপিং এজেন্টদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অনুমোদিত সীমার অতিরিক্ত ঋণ দিয়েছে দেশের 16টি ব্যাংক। আগ্রাসী ঋণ বিতরণের ফলে ব্যাংকগুলো তারল্য সংকট বৃদ্ধির পাশাপাশি আমানত নিয়ে ঝুঁকিতে গ্রাহকরা। গ্রাহকদের আমানত সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থাকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংকগুলো 100 টাকার আমানতের বিপরীতে সর্বোচ্চ 87 টাকা ঋণ দিতে পারে। আর ইসলামী ধারার ব্যাংকের ক্ষেত্রে এই সীমা 92 টাকা, যাকে এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা বলে। ডিসেম্বর শেষে এই নীতি লঙ্ঘন করেছে 16টি ব্যাংক। প্রচলিত ধারার ব্যাংকগুলোর মধ্যে এডিআর সীমা লঙ্ঘনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক, যা 113% বেশি। এরপরেই 111% এক্সিম ব্যাংকের। এ তালিকায় আছে জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, এবি ব্যাংক, ইউসিবিএল সহ 9টি ব্যাংক। ইসলামী ধারার ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকের এডিআর 140%, আর 100%-এর বেশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন, এবি ও গ্লোবাল ইসলামী ব্যাংকের। ব্যাংকের অধিক মাত্রায় মুনাফার লোভ এই তাদেরকে ঝুঁকিতে লিকুইডিটি ব্যবস্থাপনায় ঝুঁকি সৃষ্টি করে, যার ফল ভোগ করতে হয় আমানতকারীদের। ডিসেম্বর শেষে প্রচলিত ধারার 9টি ব্যাংক অতিরিক্ত ঋণ দিয়েছে 62,640 কোটি টাকা, আর ইসলামী ধারার ব্যাংক অতিরিক্ত বিনিয়োগ করেছে 53,793 কোটি টাকা। আমানতকারীদের অর্থের সুরক্ষায় বাংলাদেশ ব্যাংককে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার তাগিদ বিশ্লেষকদের। সেন্ট্রাল ব্যাংকের কঠোর হতে হবে। আপনি এখানে কমপ্লায়েন্স দেখতে আসছেন, সবাই নন কমপ্লায়েন্ট হয়ে বসে আছে, তারপরে আপনি বলতেছেন এতজন এটা তো আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকের ব্যর্থতা, তাই না? কেন সেন্ট্রাল ব্যাংক এগুলোকে নন কমপ্লায়েন্ট হওয়ার সুযোগ দেবে? খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও জোরালো হওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ধনু নদীর নাওটানা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ 3টি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গেল শনিবার খালিয়াজুড়ি উপজেলার 2টি জলমহালের মাছ লুটের চেষ্টা হয়েছিল বলে ইজারাদাররা অভিযোগ করেন। বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ মাছ ধরার জন্য ধনু নদীর পাড়ে জড়ো হন। পরে এলাকাবাসী তাদের প্রতিরোধ করলে সেটি সংঘর্ষের রূপ নেয়। সে সময় কেউ কেউ সাঁতরে ধনু নদী পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন নিখোঁজ হন। পরে 3 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় খান নামে এক টিকটকারকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সে পাগলের বেশ ধরে মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার হুমকি দিয়ে ভিডিও করে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় হৃদয় 2জন হিন্দু ধর্মাবলম্বী মেয়েকে হিজাব পরার কথা বলে অশালীন মন্তব্য করেন। এতে সাম্প্রদায়িক সংকট তৈরির আশঙ্কা দেখা দেয়।
এজন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ। একটা সমাজে অস্থিতিশীল তৈরি করা বা ছেলেদেরকে ধর্ষণে উস্কানি দেওয়া এরকম বাণী দিচ্ছে সে। তো তার এই ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে আমরা গ্রেপ্তার করি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। ইউরোপের বাজার ধরতে সাতক্ষীরায় আমবাগানে চলছে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা। বিদেশিদের নির্দেশিত গুণগত মান অক্ষুণ্ণ রাখতে নিরলস পরিশ্রম করছেন চাষিরা। গেলবারের মতো দাম পাওয়া গেলে এবছরও ভালো লাভের আশা চাষিদের। সাতক্ষীরার আমবাগানে এখন মৌ গন্ধ, থোকা থোকা ফুলের বাহার বাড়িয়ে দিচ্ছে বাগানের সৌন্দর্য। মাটি ও আবহাওয়ার গুণে সাতক্ষীরার আমের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে দেশের বাইরে। প্রতি বছর রপ্তানি হচ্ছে ইউরোপে। গুণগত মান ধরে রাখতে বাগানের নিবিড় পরিচর্যায় ব্যস্ত চাষিরা। ইউরোপের মান ধরে রাখতে বাগান ঘাসমুক্ত রাখা ও ডালপালা ছাঁটা সহ সারা বছরই চলে পরিচর্যা। পাশাপাশি মুকুল আসার পরে ছত্রাকনাশক ও কীটনাশক ছেটানো এবং নিয়মিত সেচ প্রয়োগ করেন চাষিরা। অল মার্কেট যে আমটা যায় আমাদের হিমসাগর আমটা, এটা ধরে রাখার জন্য আমরা খুব চেষ্টায় আছি। আমের একটা ভালো সুনাম আছে, এই সুনাম ধরে রাখার জন্য আমরা বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করি। প্রতি বছরই ইউরোপে রপ্তানির লক্ষ্য থাকে সাতক্ষীরার আম চাষিদের। জেলার বিখ্যাত হিমসাগর রপ্তানি হয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতিদিন আমরা স্প্রে করি প্রায় 2000 লিটার পানি। 12-14 লাখ টাকার মতো গাছ কিনা আছে, কিন্তু সেই গাছে পরিচর্যা করে এখন মোটামুটি আল্লাহ পাক যেটা রাখছে এটা যদি থাকে আমরা কিছুটা স্বাবলম্বী হব। আম উৎপাদনের টার্গেট পূরণে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ, জানালেন কর্মকর্তারা। সাতক্ষীরা থেকে যে আম রপ্তানি হতে পারে তার পরিমাণ নির্ধারণ করা হচ্ছে 150 মেট্রিক টন। ইতিমধ্যে আমরা এই বিষয়টা যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় সে ধরনের সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরায় 4100 হেক্টর জমিতে হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি এবং স্থানীয় জাতের আম চাষ হচ্ছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা 75,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রী সংকটের মধ্যে এবার ঈদ যাত্রায় বরিশাল ঢাকা রুটে নামছে অত্যাধুনিক ও বিলাসবহুল লঞ্চ। মালিকরা বলছেন লোকসানে থাকলেও সেবার মান বাড়িয়ে টিকে থাকার চেষ্টা করছেন তারা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালুর পর বরিশাল ঢাকা রুটে লঞ্চ ব্যবসায় ধস নামে। যাত্রী সংকটে টিকতে না পেরে অনেকে গুটিয়ে নেয় ব্যবসা। এমন অবস্থায় ঈদকে সামনে রেখে এ রুটে নামছে বিলাসবহুল লঞ্চ এম খান 7। কর্তৃপক্ষ বলছে এই লঞ্চে রয়েছে প্রেসিডেন্সিয়াল সুইট। লঞ্চ ডুবি ও অগ্নিকাণ্ড প্রতিরোধক অত্যাধুনিক প্রযুক্তিও থাকছে এতে। রাডার, জিপিএস, বিএসএফ, ইগো সাউন্ডিং এগুলো সব কিছু ডাবল মানে যাত্রীদের সেফটির জন্য কোনোটাই তারা কমতি রাখে নাই। এই ঝুঁকিটা নেওয়া হয়েছে যে শুধুমাত্র যাত্রীদের ফ্যাসিলিটি এবং সুবিধার্থে। লঞ্চ মালিকরা বলছেন সেবার মান বাড়িয়ে ব্যবসায় টিকে থাকতে চাইছেন তারা। যেন মানুষ বরিশালে কোনো কাজ না থাকলেও জাস্ট এনজয় করার জন্য ঢাকা টু বরিশাল বা বরিশাল টু ঢাকার জন্য জার্নি করে, জাস্ট এনজয়ের জন্য। এই জন্য আমরা এটা ফার্স্টে নিরাপত্তা ব্যবস্থাটাকে অত্যন্ত জোরালো করেছি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ। সেবার মান বাড়ালে নৌপথে যাত্রী বাড়ার আশা তাদের। আমাদের এই নৌ সেক্টরকে বাঁচিয়ে রাখা প্লাস এই বরিশালবাসীর সুন্দর চলাচলের জন্য যদি ভালো একটা নৌযান আসে, এটা স্বাগত জানানোর বাইরে কোনো কিছু চিন্তা করি না আমরা। সেবাটা ওইভাবে দেওয়া যায় তাহলে আবার মানুষ নৌপথে ফিরে আসবে, এটা আশা করা যায়। পদ্মা সেতু চালুর আগে প্রতিদিন গড়ে 20টি লঞ্চ চলত ঢাকা বরিশাল রুটে। এখন সে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 2টিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগে সৌদি আরবের রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ দুপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার রিয়াদে পৌঁছে মার্কো রুবিও কিয়েভের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক বলে মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান প্রস্তাবটি যুদ্ধ বন্ধে যথেষ্ট না হলেও সংঘাত কমাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে। আজ রিয়াদে বৈঠকে রাশিয়ার সাথে আকাশ ও জলপথে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারে কিয়েভ, যদিও এর আগে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মস্কো। এদিকে রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের বিষয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। সেই সাথে তাদের 2 সপ্তাহের মধ্যে রাশিয়া ছেড়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এমন ঘটনা প্রথম নয় জানিয়ে কূটনীতিকদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটন মস্কোর সম্পর্ক ঘুরে দাঁড়াতে শুরু করার পর থেকে এবারই প্রথম 2 পশ্চিমা কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। এদিকে গত 1 বছরে রাশিয়া থেকে 7 জন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। তখনও মস্কো তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাজ্য। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাজ্যের সাথে সম্পর্কে ফাটল ধরে রাশিয়ার। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের ফাঁকে ফুটবলাররা ওমরা হজ করেছেন। সেখান থেকে একতার বার্তা দিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে গত কয়েক বছর ধরেই সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। অনুশীলন বিরতিতে করেছে ওমরা। এবারও ব্যতিক্রম হয়নি। সোমবার অনুশীলন বন্ধ ছিল জামাল তপুদের। আর এই সুযোগ কাজে লাগিয়ে দলের মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা পবিত্র ওমরা পালন করেছেন। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুটবলাররা। টিমের যত প্লেয়ার আমরা যারা আছি সবাই এটাকে একটা বন্ডিং হিসাবে একটা পবিত্র স্থানে আসার আমাদের সবারকেই আমরা যেটা মনে করি যে এটা পবিত্রতার জন্য। ফার্স্ট টাইম যখন আমরা একসাথে মক্কাতে গেছি, আমরা একসাথে কাঁদছি, একসাথে প্রে করছি, সব কিছু একসাথে করছি। আজকে সেম। আমার মনে হয় যে এটা আমাদের টিমের জন্য ভালো, আমরা সবাই একত্রিত হয়ে ওমরা করি আর সবার সাথে সবার কমিউনিকেট হয় ভালো। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠে জমে উঠেছে ইফতার আয়োজন। বর্তমান ও সাবেক শিক্ষার্থী ছাড়াও সেখানে অংশ নেন অনেক মানুষ। শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে ন্যায্য মূল্যে বিভিন্ন খাবারের পসরা সাজিয়েছেন বলে জানান বিক্রেতারা। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একসঙ্গে বসে ইফতারের আয়োজন তৈরি করছে সাম্য ও ভ্রাতৃত্বের আবহ। বিকেল গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। অনেকের হাতে থাকে ঘরে বা হলে বানানো পছন্দের খাবার। আশেপাশের দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকেও কিনে নেন কিছু কিছু। সময় গড়ানোর সঙ্গে চলে ইফতারের প্রস্তুতি। ছোট ছোট দলে ভাগ হয়ে এ আয়োজনে শামিল হন ছাত্রছাত্রী ও তাদের বন্ধু স্বজন সহ অনেকেই। ক্লাসের বাইরে সবাই মিলে এইভাবে একসাথে রোজা রমজান মাসে একসাথে এক জায়গায় একত্রিত হয়ে ইফতার করলাম, এটাই এক প্রকার আনন্দ। ক্যাম্পাসে হচ্ছে যে 7 বছর হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলে আসছি। এটা আমাদের একটা হচ্ছে যে আবেগের জায়গা। টিএসসি এলাকার দোকানিরা জানান, শিক্ষার্থীদের কথা ভেবেই খাবারের দাম নাগালে রাখার চেষ্টা করেন তারা। বিক্রিও ভালো হচ্ছে বলে দাবি তাদের। 5 টাকা পিস আলুর চপ, বেগুনি 5 টাকা, সবচেয়ে কম দামে আমরা বিক্রি করি ছাত্রদের জন্য। সারা বছরে দেখা যায় যে কর্মব্যস্ততার কারণে সবার সাথে দেখা হয় না। এটা একটা উপলক্ষ থাকে যে একসাথে বন্ধুরা মিলে আসা, ইফতার করা। অনেকে সারা বছরে একবারও হয়তো বন্ধুদের সঙ্গে বসে কিছুটা সময় কাটানোর সুযোগ পান না। রমজানে ইফতারের এই আয়োজন যেন হয়ে ওঠে তাদের মিলন মেলা। সবাই মিলে এখানে যে ইফতার করার যে একটা আনন্দ, সেটা আসলে অন্যরকম। এটা রমজানে, শুধুমাত্র রমজানে এটা পসিবল। এটা এক ধরনের ভিন্ন রকম অনুভূতি, নিজের বাউন্ডারি বা আশেপাশের মানুষের সাথে মেশা বা আশেপাশের মানুষের সাথে কথা বলা। ফ্রেন্ডকে আমরা দেখতে আসছি এবং তার সাথে এখন ইফতার করতেছি। অন্যান্য সময় হয়তো বসা হয় না, তার সাথে গল্প করা হয় না অনেক। টিএসসির ইফতারে সব ধর্ম বর্ণের মানুষের এই মেলবন্ধন দেয় সাম্যের শিক্ষা। সবার মধ্যে তা ছড়িয়ে দিতে চান বলে জানান শিক্ষার্থীরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।